অমর একুশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দেব বিশিষ্ট কবি টোকন ঠাকুরের সঙ্গে। এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে? এই ৮-১০টা বারে বইমেলা যা হয় পুরোপুরি তার কার্বন কপি, কোনো আলাদা কিছু নেই। আচ্ছা, আর আলাদা হওয়ার তো কোনো বিশেষ কারণও নেই। সেই একই বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলা, বাংলা বাজারের প্রকাশকরা সেটা সমর্থন দেয়। সেই একই ধরনের পাঠকেরা আসে। সেই সোহরাওয়ার্দী উদ্যানে ইটের উপর বালু ফেলে দিয়ে, এমনিতে ঘাস নেই, ইটের উপর বালু ফেলে দিয়ে মানুষের হাঁটাহাঁটির ব্যবস্থা, ফলে বালি যারা স্যান্ডেল পরে যায় একটু পায়ের মধ্যে একটু বালি কিসকিস কিসকিস করে, কোনো কিছুই আলাদা না। তো এবারের বইমেলা বলে যে টার্মোলজি, এটারই তো কোনো মানে পাই না। কারণ এবারে আমরা তো গত বছরে আমরা যা ছিলাম, হ্যাঁ একটা জিনিস বলা যায়, এবারের বইমেলা গত 16 বছরের যে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা তার অবসানের পরের প্রথম বইমেলা। সেদিক দিয়ে সে তো রাজনৈতিক পরিবর্তন, বইমেলাতে কোনো খুব বেশি আলাদা পরিবর্তন দেখা যাচ্ছে না। আচ্ছা, বইমেলাতে এবার কি কি বই বের হচ্ছে আপনার? আমার একটি বই বেরোনোর কথা, আমার হাতের লেখায় একটা কবিতার বই বেরোবে আমার। বইয়ের নাম হাতে লেখার শানে নজুল, কিন্তু হাতে লিখে এখনো প্রকাশককে আমি পাণ্ডুলিপিটা দিতে পারিনি। সে বলেছে আগামীকালকের মধ্যে দিতে হবে, কিন্তু আজকেও আসলে আমি ধরিনি জিনিসটা। দেখি রাতে যদি ধরতে পারি। হাতে লেখার শানে নজুল, পুরো সমস্ত কবিতাই আমার হাতে লেখাই যাবে। মেলা প্রাঙ্গণ বা অবয়ব নিয়ে, মেলা প্রাঙ্গণে এখন আমরা বসে আছি বাংলা একাডেমির মূল চত্বরের ভেতরে, বর্তমান হাউসের পেছনে। একসময় মেলা এখানেই হতো। আর যেখানে বসে আমি কথা বলছি এটা ছিল বয়রাতলা, আমরা লিটল ম্যাগাজিন স্টল হতো এখানে। এখন এটা চলে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে গত কয়েক বছর যাবতই। ফলে এখানে আলাদা বৈশিষ্ট্যের কিছু নেই। তরুণ কবিদের কবিতা আপনি কেমন ভাবে দেখছেন, বা তাদের কবিতা কি সময়কে ধারণ করছে কিনা, আপনার কি মনে হয়? তরুণ কবিদের এইটুকুর মধ্যে আলোচনায় আমি আসলে বলবো যে কবিতা লেখে ব্যক্তি সত্তা, কোনো সাংগঠনিক সত্তার বহিঃপ্রকাশ নয়। থিয়েটার, ফিল্ম যেমন অনেক লোক নিয়ে করা হয় না, একজন নির্মাতার বা নির্দেশকের ইচ্ছা বাস্তবায়নে বাকি লোকরা কাজ করে। কবিরা একজন ব্যক্তি নিজের মতো। তরুণ যারা বয়সে, তাদের 10 জন তরুণ একই রকম কবিতা লেখে না। আবার তরুণ যারা প্রৌঢ়, তারাও 10 জন একরকম লেখে না। তরুণ যারা বৃদ্ধ, ফলে তরুণ কবিদের কবিতাকে কীভাবে দেখছি এভাবে বলা যাবে না। কারণ কবিরা কোনো সামষ্টিক সত্তার প্রকাশ না। একজন কবি নিজে এককভাবে লেখে। তরুণদের মধ্যে হয়তো কোনো একজনের একটা কবিতা আমার খুব ভালো লাগলো, তারপরের একটা কবিতা নাও লাগতে পারে, আরেকজনের একটা কবিতা ভালো লাগলো, এইরকম এখনো। আর আমি নিজেও নিজেকে এখনো তরুণ কবি ভাবি। ফলে আমিও তাদের দলে যারা এখন লিখছে। কবিতার বই মানে সম্পাদনার জায়গাটা, প্রকাশকের সম্পাদনা অথবা কবির যে সম্পাদনা, এটার গুরুত্ব কেমন মনে করেন আপনি? সম্পাদনার সুযোগ কম যতটা গদ্যে আছে। উপন্যাসেও বাক্য গঠনের ঠিক হলো কিনা, প্রবন্ধ, অন্যান্য চিন্তাশীল বইয়ের ব্যাপারে সম্পাদনার প্রসঙ্গটি খুব আবশ্যিক। কবির তো ইচ্ছাই তার কবিতা, তার শব্দ তার ব্রহ্মাস্ত্র, তার বাক্য গঠন তার নিজের মতো। সেটা প্রচলিত বাক্য গঠনের সঙ্গে কোথাও কোথাও দ্বন্দ্ব করেও আসতে পারে। ফলে সেটা সম্পাদনার সুযোগ, সম্পাদকের সুযোগ থাকতেছেই কম। একজন কবি হিসেবে আপনি কিভাবে দেখেন যে কবিতার বই প্রকাশকরা কম নিতে চায় বা কম প্রকাশ করতে চায় বা পাঠক কম কেনে, সেই ক্ষেত্রে আপনি কবি হিসেবে কিভাবে দেখেন? এটা দূষণীয় কিছু নয়, এটা খুব ভালো কথা। কবিতা যে এই যে আমার চারপাশে দেখা যাচ্ছে সংবাদপত্র না, এই সংবাদপত্রে অনেক নিউজের মানে এই নিউজটা যে কোনো দোকানদারও পড়তে পারে। একটা উপন্যাস গল্প প্রায় এইরকমেরই। কবিতা তো আরো ঘনীভূত ভাষার, যদিও মাতৃভাষার প্রধান ফসল কবিতা, কিন্তু ভাষার একটা ঘনীভূত রূপ, সেটা এত লোকের জন্য নয় তো, তাই না? হীরের আংটি খুব কম লোকের পরে বলে হীরের আংটির দাম তো কম নয়। কবিতার পাশাপাশি আপনি সিনেমার কাজে ব্যস্ত, তো এই দুইটা কিভাবে আপনি দেখেন? কবিতা প্লাস গান প্লাস হচ্ছে নাটক বা ছবির শুটিং, এগুলো আপনি কিভাবে? কবিতা একক সত্তার ব্যাপার, একেবারে নির্জনতম ভাবে লেখার ব্যাপারটি একার, সেখানে আর কোনো মানুষের অংশগ্রহণ নেই। আমি নিজে যেটুকু বুঝি, যেটুকু পারি, তাই চেষ্টায় আমার কবিতা। সিনেমাটা আমি একটা সিনেমা বানাতে যাচ্ছি বা বানাচ্ছি,
এই ইচ্ছাতে অনেকগুলো টাকা, অনেক মানুষ জড়িত হয়ে ওঠার ব্যাপার আছে। কারণ সিনেমার দর্শকও বেশি। একটা কবিতার বই 300 কপি বইমেলায় হয়তো চলে, যার খুব ভালোই চলে, তার 300 কপি। একটা সিনেমার একটা শোতেই তো 500 লোক দেখে, একটা শোতেই, একদিন একটা শোতেই। ফলে সিনেমার গঠন, সিনেমার দর্শকের কাছে যাওয়ার ক্ষমতা বেশি, অনেক বেশি। আর সিনেমা একটু আগ্রাসী শিল্পকলা, তো কবিতা, চিত্রকলা, স্টোরি, গান, অনেক সাউন্ড, অনেক কিছু এসে সিনেমাটা সিনেমা হয়। কবিতা কয়েকটা শব্দ মাত্র, তাতেই জাদু। এই ফলে কবিতার সময় আমি একা, সিনেমার সময় আমার সঙ্গে অনেক লোক, টেকনিক্যাল হ্যান্ডস, টাকা পয়সা, দুটোর মাধ্যম দুই রকমের। হয়তো চাওয়া আমার একই, কোনো কিছু বলতে যাচ্ছি, কোনো কিছু নির্মাণ করতে যাচ্ছি। জুলাই অভ্যুত্থান অথবা জুলাই পরবর্তী কবিদের কি ভূমিকা, বা কবিরা কিভাবে সেই কবিতাকে ফুটিয়ে তুলেছে মনে হয়? প্রথমত এই জুলাই অভ্যুত্থান, এই ঘটনার আগে যারা শাসক ছিল, বাংলাদেশের প্রধানত কবি সাহিত্যিক শিল্পীরা তাদের দলের মধ্যে আত্মাহুতি দিয়ে ফেলছিল। অর্থাৎ বাংলাদেশের প্রধান 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 কবি, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, চিত্রশিল্পী সবাই আগের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের মধ্যে আত্মাহুতি দিয়ে তাদের ব্যক্তিগত সত্তা বিসর্জন দিয়ে ফেলছিল। ফলে জুলাই অভ্যুত্থানের সময় যখন শত শত ছাত্র তরুণকে হত্যা করা হচ্ছে, তারা অন্ধ, তারা দেখতে পায়নি, তারা বুঝতেও পায়নি যে এরকম গণহত্যা চলতেছে। ফলে সেই অংশের মানুষের কোনো কবিতা নেই জুলাই হত্যাকাণ্ড নেই। কিন্তু কিছু তরুণ, নানান বয়সী অল্প কিছু মানুষ, তারা এই জুলাই অভ্যুত্থানের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ছিল, চাইছিল যে হ্যাঁ, একটা ফ্যাসিস্টের, একটা খুনির পদত্যাগ হোক, পতন হোক। আমি তার একজন, আমারও কিছু কবিতা আছে, ফেসবুকে স্ট্যাটাস আছে, গদ্য আছে। ফলে এটা ঠিক, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের, এটা কিন্তু 71-এর বেলায় সত্য। মুক্তিযুদ্ধের সময় দেশের প্রধান কবি, উপন্যাসিক, চিত্রশিল্পী এরা যুদ্ধে অ্যাটেন্ড করতে পারেনি, অল্প কিছু করেছে। এবার জুলাই অভ্যুত্থানে তাই দেখা গেল। অর্থাৎ এরা একটা সুবিধাবাদী শ্রেণী, এরা যখন যে প্রচলিত সরকার থাকে তার সুবিধার থেকে বঞ্চিত হতে চায় না সহজে। এবারে তাই হয়েছে। ফলে তরুণরা যে পরিমাণে এই আন্দোলনে যুক্ত হয়েছে, তরুণ কবি, তরুণ শিল্পী, তরুণ অভিনেতা, গায়ক, সিনিয়ররা ফেল করেছে। সিনিয়ররা এখানে আগের সরকারের মধ্যে নাক ডুবাই আত্মাহুতি দিয়ে ফেলছিল। তারা বুঝতেই পারেনি শত শত গণহত্যা হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে রাজপথ। ফলে সেখানে তারা, আমি বলবো যে তারা অভিযুক্ত হতে হবে তাদের কাছে, সময়ের কাছে। কারণ তারা এত গণহত্যা তাদের চোখে পড়লো না কেন? তারা একটা সরকারের মধ্যে বসে থাকে সুবিধা চাই বলে। এটা আমি যেমন ছাত্রদের মিছিলেও যাচ্ছি, দেখতেছি, স্ট্যাটাস লিখছি, কবিতা লিখছি, হুমকিও পাচ্ছি আগের সরকারের আমলের কোন কবি সাহিত্যিকের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, সেগুলো সব সেভ করা আছে। ভবিষ্যতে কোনো বইটই ওগুলো কাজে লাগবে আর কি। কোন কবি সাহিত্যিক আমাকে কিভাবে হুমকি দিচ্ছে আগের সরকার, যে এই সব স্ট্যাটাস লিখতেছো কেন, আগুন জ্বালাচ্ছ কেন? এত গণহত্যা তাদের চোখে পড়েনি কেন? উই অ্যান্ড ডে এই থিওরিতে ছিল। আমরা আর তারা, মানে আমরা যারা ক্ষমতাসীন, সুবিধাজনক পজিশনে আছি, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বাজার করে খাচ্ছি, এই আমরা, এটা যারা বিরোধিতা করতেছে তারা উই অ্যান্ড ডে এই থিওরিতে। তাই তাদের ছেলে মেয়েদের মৃত্যুতে আমাদের যায় আসেনি, মানে যারা ক্ষমতাসীন ছিল। এটাই বোধহয় চিরকালের সত্য। উই অ্যান্ড দে, আমরা হয় না, আমরা এবং তারা, এই একটা দ্বন্দ্ব কাজ করে। তো এখন নিশ্চয়ই, আর জুলাই বিপ্লবে তো ঘটেই গেছে। তার অর্থ এই নয় যে এই নতুন সরকার যে প্রতিষ্ঠা হলো, একজন কবি বা শিল্পী এর দাসত্ব করতে বসবে, এটার কোনো অর্থ হতে পারে না। কবি নিজে কেন দাসত্ব করতে বসবে কোন সরকারের? সেটাই একটা অভ্যুত্থান হয়েছে, একটা ফ্যাসিস্ট একনায়কতন্ত্রের বিদায় হয়েছে, পতন হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম ফ্যাসিজমও আমরা কম দেখা যাবে, এরকম পতনও কম দেখা যাবে। তার অর্থ এই নয় একজন তরুণ ক্রিয়েটিভ বা একজন ক্রিয়েটিভ মানুষ বর্তমান সরকারের দালালি করতে পারবে, সেটাও তার কাজ নয়। সে প্রো পিপুল, সবসময় সে জনমুখী বাস্তবতায় দাঁড়িয়ে কাজ করবে। এটা আমি তাদের মতো করে ভাবতে চাই। ফলে
কৃষক যে ফুলকপিতে লাথি মেরে মেরে নষ্ট করছিল, কেন এই ক্ষোভটা কোথায়? এই শাসক বর্গের মুখে লাথি দিচ্ছে। যে শাসন করছে চালাচ্ছে তার মুখে লাথি প্রতি কিভাবে সে তার নিজের ফুলকপিতে লাথি মারতেছে। কারণ যেহেতু সে সরাসরি একজন উপদেষ্টার মুখে লাথি মারার সুযোগ পাবে না, ঢাকায় এসে অনেক প্রোটোকলে আটকে দেবে, তাই সে তার নিজের ফুলকপিতে লাথি দিয়ে ওটা করতেছে। আগের সরকারকেও সেই একইভাবেই করেছে। আমি চিরকাল ক্ষমতাহীনের ভাই, ক্ষমতাহীনের প্রতিবেশী। ফলে সরকার ব্যবস্থার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকার সুযোগ নেই, কারণ সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এটা দুটোই শেষ পর্যন্ত দুর্বৃত্তায়নে ভরা, যেটা জনমুখে হয় না। 1952 সালে বা 1971 সালে কবিরা দেখা গেল বিভিন্ন স্লোগান অথবা এই যে এবার যে জুলাই অভ্যুত্থানে বিভিন্ন গ্রাফিতি লেখে, কবিতার মাধ্যমে যে গ্রাফিতি লেখে আর্টিস্ট এবং কবিদের মধ্যে যে একটা আন্দোলনের যে উৎসাহ দেওয়া, এই জায়গাটা আমার মনে হয় অনেক কবিরা পিছিয়ে ছিল। এই জায়গাটা আপনি কবি এটাই তো একটু আগে আমি বললাম যে যারা আগের সরকারের মধ্যে সুবিধা নিয়ে আত্মাহুতি দিয়েছিল, মানে মৃত্যু হয়ে গেছিল তাদের এই সমস্ত চোখে পড়েননি। এই কিলিং শত শত 71ও একটা গ্রুপ এই করছিল। সবাইয়ের লেখার মধ্যে আছে তো এই বুদ্ধিজীবীদের কথা শুনলে দেশ স্বাধীন হতো না, আর এই বুদ্ধিজীবীদের কথা শুনলে এখন আর দেশ আগাবে না। আজকের বাস্তবতা তো তাই। তো তারা বুঝতে পারেনি ছাত্র জনতা জীবন দিচ্ছে, সেটাকে আমার সন্তান জীবন দিচ্ছে ভাবতে পারেনি, তাই তারা অংশগ্রহণ করেনি। আমি করেছি, আমার মনে হচ্ছিল যে শত শত তরুণ ও আমার ভাই, ও আমার কেউ, ফলে ও মারা যাচ্ছে মানে আমি মারা যাচ্ছি, তাহলে যে মারতেছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। সেটা শেখ হাসিনা হোক, হিটলার হোক, মুসলিনি হোক, যে হোক না কেন, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কেন? সে গণশত্রু, সেই গণশত্রুতার রেকর্ড রাখতেছে। কিন্তু আগের সরকারের সমর্থকরা অন্ধ ছিল, তারা ওটা দেখেনি, তার কবি সাহিত্যিকরাও দেখেনি। এখনকার সরকারের যারা অন্ধ সমর্থক হয়ে বিভিন্ন সুবিধার মধ্যে যাচ্ছে, তারাও দেখবে না যে এই সরকারের আমলে ইতিমধ্যে 18 জন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি নেই, বাজারে ঘাটের কোনো নিয়ন্ত্রণ নেই। যারা অসুস্থ ছিল, আমি যেমন কিছুদিন আগে ছিলাম, ওষুধের দাম দ্বিগুণ হয়ে গেছে। জনতার মুক্তিটা কোথায়? তাহলে লড়াই চলবে, পৃথিবীর ইতিহাস লড়াইয়ের। কি এই চেতনায় আসা উচিত কিনা যে সময় এবং এটা তো কেউ কারোর বলবে সেই অনুযায়ী হবে তা না। যার যার ব্যক্তিগত উপলব্ধি, যার যার ব্যক্তিগত ভাবনা, ব্যক্তিগত দায়বদ্ধতা, আমি আমার মতো করেই ভাববো। আমি মনে করি যে গণমানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য কবি সাহিত্যিক শিল্পী তার নিজের শিল্পকর্মকে ব্যয় করবে, তার নিজেকে ব্যয় করবে, তাহলেই তাকে আমি গ্রহণ করতে পারি। নাহলে সেই কবি সাহিত্যিক সুবিধাবাদী একটা দলের মধ্যে সে ছোট লোক, চিতর। কবিতায় আর একটা নন্দন তত্ত্বের যে জায়গাটা, একটা কবিতার যেমন জীবনানন্দ কবিতার মধ্যে চালতে, ঘাসফুল বা ঘাস, পাখি, নদী, বিল, এগুলো ফুটে উঠেছে। তো এই যে রূপকের আশ্রয়গুলো, একজন কবির মধ্যে কতটুকু এই রূপকের আশ্রয় নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি প্রথমত উচিত শব্দের সঙ্গেই থাকতে চাই না। আচ্ছা, কোন কবি কেমন করে লিখবে, তার লেখার পরিধি পরিসর কত দূর, সে কি প্রেমিকার চলে যাওয়ার দুঃখ নিয়েই সারা জীবন লিখে যাবে? সমাজ সংসার, রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, এই সমস্ত কিছুকে ঘিরে যে চলমান সংকট, তাকে তার চোখে পড়বে কি পড়বে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ফলে এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি যা দায়বদ্ধতার সঙ্গে অনুভব করি, আমি যা করতে চাই সেটা আমার, আরেকজন যেটা করতে যাবে তার মতো। আপনার কবিতা খুব কম পাওয়া যাচ্ছে, এটার কারণ কি? কবিতা আপনার তো পাঠক অনেক চায় আপনার কাছে। কবিতা অনেক লিখতাম, এরকম আমার পর্ব গেছে 20-22 বছর। আচ্ছা, তো আর কত লিখবো? এখন আমি সিনেমার কাজের মধ্যে ব্যস্ত। একই সময় তো দুইটা কাজে সমানভাবে মনোযোগ দেওয়া যায় না। একই সঙ্গে আমি দুই বউ কি করে পালন করবো? আচ্ছা আচ্ছা। কবিতা একটা ছিল বড় বউ, এখন সিনেমা ছোট বউয়ের মতো। ছোট বউয়ের ঘরে ঢুকে ওই রাতে আবার আমি বড় বউয়ের ঘরে কিভাবে যাব? ফলে ছোট বউয়ের সঙ্গে যেহেতু বেশি সময় আসি, থাকতে হচ্ছে, ফলে বড় বউয়ের দিকে যাওয়ার মনোযোগ দেওয়ার সুযোগ হচ্ছে না, এইটুকুই বুঝতে পারি। আচ্ছা, আপনি তো একজন চিত্রশিল্পী এবং একজন কবি, তো এই চিত্রের সাথে কবিতার কি ভাব বিনিময় আছে? এটা আমি চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করছি, একাডেমিক যা ছবি আঁকার আঁকতাম, নাম্বার পেতাম, ক্লাস বাই ক্লাস উত্তরণ হতো। এই বাদে আমি ছবি আঁকার সঙ্গে ব্যাপকভাবে আর জড়িত হইনি। লেখালেখি ও গণমাধ্যমে চাকরি
আমার সময় চলে গেছে ওইদিকে। আড্ডাবাজি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা আমার অনেক ভালো লাগতো। এখন আমি আড্ডা মারি, আড্ডায় আমার প্রাণ, আড্ডা আমার পাঠশালা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যা শিখছি তার চেয়ে বেশি শিখছি আড্ডাই। সেটা আহমদ ছফার সঙ্গে আড্ডাই হোক, ফরজ মজারের সঙ্গে আড্ডাই হোক, আমার বন্ধুদের সঙ্গে আড্ডাই হোক, এখনও সেই শিক্ষাটা আমার জারি আছে। আড্ডা থেকে অনেক কিছু শেখা যায়। তো সেই জন্য চিত্রকলাতেও চারুকলাতেও আড্ডা মারি। সরাসরি ছবি আঁকার সঙ্গে আমি জড়িত নেই এখন। আমার অদূর ভবিষ্যতে হয়তো আবার দেখা যাক সেটা। এখন আমি আপনার কবিতার মধ্যে চিত্র চলে আসতে পারে, আসবে বটে, রং রেখা, পরিপ্রেক্ষিত, আলো ছায়া, ওখানকার অভিজ্ঞতাগুলো এখানে চলে আসবে। আমি যদি ডাক্তারি পড়তাম ওখানকার কিছু অভিজ্ঞতা এখানে ঢুকে পড়তো কবিতায়। আমি যদি কৃষি বিভাগের কর্মকর্তা হতাম তাহলে কৃষির অনেক উপাদান কবিতায় আসতো, সেরকমভাবে হয়তো আসে। কবিতা লেখার সময় আপনি কোনো সোসাইটি বা রাষ্ট্র বা সরকারকে কোনো তোয়াক্কা করেন কিনা বা ভয় পান কিনা? আমি এমনিতেই কোনো রাষ্ট্র সোসাইটি কাউকে তোয়াক্কা করি না। কোনো রিলিজিয়াস গ্রুপ, কোনো পলিটিক্যাল গ্রুপ, রাষ্ট্র, আমি কিছুকেই ওন করি না যে এটা আমার। আমার তো মাঝে মাঝে এটাই মনে হয় আমার কোনো দেশ নেই, আমার কোনো ভাষা নেই। মাঝে মাঝে আমার বাংলা ভাষায় কবিতা লিখি, এখানে বলে রাখি। আমার মাঝে মাঝে বাংলা ভাষাকেও শত্রু মনে হয়। যখন আমি ভাবি আমি একজন আদিবাসী তখন আমার বাংলা ভাষাকে শত্রু মনে হয়। যখন আমি ভাবি আমি একজন সাঁওতাল তখন আমার বাঙালিকে শত্রু মনে হয়। যে এই বাঙালির পুলিশ ইউনিফর্ম দিয়ে গোবিন্দগঞ্জে সাঁওতাল পুলিশতে পুলিশ আগুন দিল, তখন আমার মনে হয় এই বাংলা ভাষা আমার শত্রু। যে বাংলা ভাষার জন্য আজকে বাংলা একাডেমি বইমেলা হতো, অনেক কিছু না, কখনো কখনো এই বাংলা ভাষাকেও আমার শত্রু মনে হয়, বাঙালিকে আমার শত্রু মনে হয়। যখন আমি ভাবি আমি একজন সাঁওতাল, আমি একজন মারমা, তঞ্চঙ্গা, আমি একজন গারো, তখন আমি বাঙালিকে সহ্য করতে পারি না। কারণ বাঙালিকে তখন মনে হয় মিথ্যাবাদী, চোর, অসৎ, আধিপত্যবাদী, যত নেগেটিভ শব্দ আছে সব বাঙালির নামে দেওয়া যায়। প্রায় ভালো গুণ বাঙালির নামে গড়পড়তা দেওয়া যাবে না। ব্যক্তি দু একজন ভালো আছে, গড় বাঙালি পাঠ বিমুখ, ভ্রমণ বিমুখ, অলস, শ্রম বিমুখ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। কতকাল আগে যে লোক তার দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সে তো আদত তার মানব চিন্তা খুব পৌর। বাঙালি তাই। ফলে এখনো মব আক্রান্ত হয়, এখনো গ্রুপ ধরে কোনো কিছু বিচার কার্য না করে গণহত্যা করে ফেলে, মানে মবের জন্য যাকে মব কিলিং করে ফেলে, চোর মারে যখন রাস্তায়। কেউ অনেক লোক বোঝেই না যে চোর কিনা দেয়, মার শুরু করে দেয়, সেভাবে অনেক লোক মারা যায়। একটা ছেলে ভাত খেতে খেতে মারা গেল, ইউনিভার্সিটিতে মেরে ফেললো, আমরা দেখলাম তো। কই আমাদের কেউ একবারও মনে করছি যে আমাদের একদিন ভাত খাওয়া আমাদের উচিত, ছাড়া জাতির একদিন ভাত না খাওয়া? কারণ আমরা লজ্জিত যে আমরা এত খারাপ এই বাঙালি। আবার আমি জন্মগতভাবে বাঙালিও, কত দূর আর গালি দেবো? গালি তো নিজের বিরুদ্ধেই যাচ্ছে। যত গুলি মারতে চাই সব গুলি আমার দিকেই যাই, যত তীর বিদ্ধ করতে চাই সব তীর তো আমার বিরুদ্ধেই যাই, এই বাংলা ভাষার বিরুদ্ধে যাই, বাঙালির বিরুদ্ধে যাই, বাংলাদেশেরও বিরুদ্ধে যাই। তাহলে কোন দেশ? আমার কোনো দেশ নেই, আমার কোনো ভাষা নেই। এটাও ভাবি মাঝে মাঝে, দেখছি যে সবই তো আধিপত্যবাদী শেষ পর্যন্ত। ওই একটা ফ্যাসিস্ট সরকার গেল, আবার একটা সরকার আসলো, এই আচরণের মধ্যেও ফ্যাসিজম বিদ্যমান। ক্ষমতাই এখানে, কাঠামোটাই এরকম ফ্যাসিজমে ভরা, একনায়কতন্ত্রে ভরা, আধিপত্যবাদে ভরা। এগুলো কোনো ঠিক ঠিকানা নেই, মানে দাঁড়ায়নি। একটা গরিব ফ্যামিলির দিকে যেমন আমরা তাকে বুঝি যে দাঁড়ায়নি, ভ্যান চালাচ্ছে, একটা এটা করতেছে ওটা করতেছে ছেলে, এই দেশটা ঠিক দাঁড়ায়নি। কয়েকজন লোকের লুটের একটা জনপদ হয়েছে, সেই লুটের লোকেরা এক এক দলের নামে আসে। আওয়ামী লীগের হয়ে লুটেরা, বিএনপির হয়ে লুটেরা, এই এখনকার হয়ে লুটেরাদের একটা জনপদ। আমরা বাকি নাগরিকরা তার শিকার। সেজন্য আমাদের আর মুক্তি হচ্ছে না, কিন্তু লড়াই চলছে, লড়াই চলবে। ওকে, খবরের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি। আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।